আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকে মেনলি আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হইতেছে একদম শেষ সময় এসে অ্যাডমিশনে সবার কী রকম মানসিক প্রস্তুতি রাখা জরুরি। আমরা সবাই হচ্ছে ম্যাটেরিয়াল টাইপ প্রস্তুতি বলি, অনেক এক্সাম হল ক্র্যাক বলি, বাট আমাদের মেন্টালিটি কীরকম রাখা উচিত সেটা নিয়ে আলোচনা করি না। তো প্রথমে যেটা আমি ফোকাস রাখি সবসময় যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষার টাইমে সেটা হচ্ছে আমাদের মেন্টালিটি। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো আমাদের এই মেন্টাল অবস্থা বর্তমানে কি অবস্থায় আছে। আমাদের ডিউ পরীক্ষা শেষ, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি ভার্সিটি প্রিপারেশান নিচ্ছ ডিউ শেষ, ঠিক আছে, সিইউ শেষ, অনেকাংশে আরইও শেষ হয়ে যাচ্ছে, আমাদের আরইও শেষ হয়ে যাইতেছে, মানে যতগুলো আমাদের হইতেছে ভার্সিটিগুলো আছে আস্তে আস্তে সবই শেষ হয়ে যাচ্ছে। এখন যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই তারা কোনো না কোনোভাবে ফল করে ফেলছো, ঠিক আছে। এটা নিয়ে লজ্জারও কিছু নেই, এটা নিয়ে হতাশার তো আছে, বাট লজ্জার কিছু নেই। কেন লজ্জার কিছু নেই? ব্যর্থতা বা ফেলিয়ার আমাদের লাইফে আসতেই পারে, ঠিক আছে। এইটা মেনে নেওয়াটা যেমন সত্য, ঠিক তেমনি নেক্সট টাইম আমি যাতে সেম লেভেলে ফেলিয়ার ফেস না করি সেটাও আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা, এই টাইমে আমাদের মেন্টালিটি কেমন হওয়া উচিত মনে রাখবা। এই টাইমে তুমি যত বেশি ডিপ্রেসড হবা, যত বেশি ফ্রাস্ট্রেটেড হবা, এটা ডাইরেক্টলি তোমার পড়াশোনায় ইমপ্যাক্ট করবে, ঠিক আছে। হাতে আমাদের কি কি আছে? আমাদের হাতে কিন্তু হাজি দানেশ আছে, হাতে আমাদের হাজি দানেশ আছে, হাতে আমাদের কি জিএসটি আছে, ঠিক আছে। এই দুইটা কিন্তু যদি কোনোভাবে ক্র্যাক করতে পারি তাহলে কিন্তু মনে করো আমাদের যে মেইন গোলটা এটা কিন্তু অনেকাংশে ফুলফিল হয়ে যাচ্ছে। কিন্তু কেন তাও আমরা খুব প্রেশার নিচ্ছি, ঠিক আছে, নিচ্ছি কারণ আমাদের সম্ভাব্য যে পয়েন্টগুলো বা আমাদের যে ড্রিম ইউনিভার্সিটিগুলো ছিল সেটা আমরা পারিনি। এই কারণে তোমাদের কি করতে হবে, তোমরা যাই কিছু করো না কেন তোমাদের মেন্টালিটি অ্যাটলিস্ট এখন স্ট্রং রাখা উচিত। আগে যা রাখছো ঠিক আছে, আগে যা ছিল ঠিক আছে, সব ভুলতে হবে। এখন কি করতে হবে? এখন সামনের দিকে ফোকাস রাখতে হবে। আমার যে দুইটা ইউনিভার্সিটি আছে এই দুইটা ইউনিভার্সিটির কোনোভাবে যদি ক্র্যাক করতে পারি অ্যাটলিস্ট জানের উপর শান্তি আসবে, ঠিক আছে। একদম কথায় জানের উপর শান্তি আসতেছে, ঠিক আছে। এরপরে মেন্টালিটির পাশাপাশি যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে তোমার প্রিপারেশন। এখন এই প্রিপারেশনের মধ্যে তুমি এতগুলো ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে ফেলছো, এখন কিন্তু নতুনভাবে তোমার কিছু শেখার নাই। তোমার মেইন দায়িত্বটা কি হচ্ছে? তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি এতদিন যা যা পড়ছো সেটাকে রিভাইজ করা। এই কনসেপ্টগুলো বারবার কি করা ভাই? বারবার রিভিশন দেওয়া, ঠিক আছে। নতুন কিছু, নতুন কনসেপ্ট, নতুন চ্যাপ্টারের দিকে না যাওয়াই ভালো এখন, বুঝতে পারছো? এরপরে এর পাশাপাশি কি করতে হবে? তুমি স্পেসিফিক যে এক্সামে বসতে চাচ্ছ সেটার প্যাটার্নটা কীরকম হইতে পারে, ঠিক আছে। কারণ তুমি ঢাবির পরীক্ষা দিছো, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, রাবির পরীক্ষা দিয়ে বুঝতেছো যে আমার মনে করো যে আমি যদি র্যান্ডমলি ফিজিক্স বলি, ফিজিক্সের নিউটনের বলবিদ্যার 20টা থেকে 25টা কনসেপ্ট, ঠিক আছে। ম্যাথে সরলরেখায় হইতেছে তোমার 30টা হচ্ছে কনসেপ্ট, 30টা হচ্ছে থিওরি। এই থিওরি কিন্তু সবগুলোই দিচ্ছে না, তুমি দেখবা স্পেসিফিক কিছু থিওরি বারবার রাউন্ড আকারে চলে আসতেছে। এই যে স্পেসিফিক প্যাটার্নটা, এই প্যাটার্নটা আগে তোমারে কাট করতে হবে। তুমি যদি প্যাটার্নটা কাট না করতে পারো দেখবা দিন শেষে ওই লম্বা সিলেবাস, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কনসেপ্টগুলো রিভিশন দেওয়ার পাশাপাশি আমাকে প্যাটার্নগুলো আগে কাট করতে হবে যে কোন টাইপ কোশ্চেন হাজি দানের বা জিএসটি প্রেফার করতে পারে। এই কারণে বিগত বছরে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে। এখন স্মার্ট প্লে করতে হবে ভাই। এখন কিন্তু আমাদের সার্ভাইভাল ইস্যু। দেন কাহিনী হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট বলতে তুমি যে বাসায় পড়তেছো তুমি কিভাবে টাইমটা ম্যানেজ করতেছো, ঠিক আছে, এইটা তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাই আমি যে টাইম ম্যানেজমেন্ট করতেছি আমি কত ঘন্টা পড়বো, এটা কমন কোশ্চেন। এখন আমার কত ঘন্টা পড়া উচিত? এখন কোনো পড়ার কোনো টাইম লিমিটেশন নাই, একদম সত্য কথা, কোনো টাইম লিমিটেশন নাই পড়ার। তোমার যতক্ষণ প্রয়োজন তুমি ততক্ষণ পড়বা। তোমার যদি 8 ঘন্টা প্রয়োজন হয় তুমি 8 ঘন্টা পড়বা, তোমার যদি 3 ঘন্টা প্রয়োজন হয় তুমি 3 ঘন্টা পড়বা, ঠিক আছে। টোটালি তোমার ডিমান্ডের উপর নির্ভর করতেছে। এরপর হচ্ছে তোমার এক্সাম হল সম্পর্কে ক্যালকুলেশন করা। অর্থাৎ তুমি দেখো যে তোমার ঢাবির কোশ্চেন কিন্তু খুব সম্ভবত আমাদের টাইমে 15 মিনিট আগে দিয়ে দিছিল। আমি আগে কি করতাম? আমার যেমন হচ্ছে ফিজিক্স আর ম্যাথ খুব স্ট্রং জোন ছিল, কোনো জায়গায় দেখছি আমার ঢাবির ফিজিক্স খুব ইজি দিছে, ঠিক আছে। আবার যদি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলি আমার ম্যাথ পার্টটা খুব একটু আমার কাছে ইজি লাগছে, ঠিক আছে। আমি কিন্তু আমার স্ট্রং জোন নিয়ে স্টার্টিং করি নাই,
আমি ডিটারমাইন করে জানি। আমার মেন কনসেপ্টটা ছিল 4টা পার্টের মধ্যে যেই পার্টটা আমার কাছে ইজি লাগবে ওই পার্টটা ঝটপট আমি দাগায় ফেলবো। এই কারণে তুমি বাসা থেকে যদি প্রিপারেশন নিয়ে যাও, মেন্টাল সেটআপ নিয়ে যাও যে আমার হচ্ছে ফিজিক্স স্ট্রং জোন বা আমার বায়োলজি স্ট্রং জোন, আমি বায়োলজি দাগাবো, বাট দেখলা যে বায়োলজি হার্ড হয়েছে, বাকি 3টা কঠিন হয়েছে, ওইখান থেকে একদম ফার্স্ট মোমেন্ট থেকে তুমি ধাক্কা খাইতে থাকবা। সো মেইন ফোকাসটা হচ্ছে তুমি কোশ্চেন পাওয়ার সাথে সাথে প্রথম 20-30 সেকেন্ডে আগে পুরা কোশ্চেন পড়বা, তুমি যে 4টা টপিক অ্যান্সার করতে যাচ্ছ পড়ে ফেলবা, পড়ে তোমার মাথার সাথে সাথে হিট করতে হবে যে ভাই আমার কোন পার্টটা ইজি দিছে, ওই পার্টটাকে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এবং সর্বোচ্চ হার্ড যে পার্টটা, ওই হার্ড পার্টটা আমি কি করব, হার্ড পার্টটাকে আমার লাস্টে অ্যান্সার করতে হবে, ঠিক আছে, লাস্টে অ্যান্সার করতে হবে। সেকেন্ডটা হচ্ছে থার্ড পরবর্তীটা যেটা আসবো সেটা হচ্ছে হেলথ, ঠিক আছে। তুমি এমন কোনো কাজ করতে পারবা না যাতে তুমি অসুস্থ হয়ে পড়ো, ঠিক আছে। তুমি যদি অসুস্থ হয়ে মনে করো হাফ বেলা তুমি রেস্ট নাও, এটা তোমার জন্য অনেক বেশি হচ্ছে ডিজাস্টার মোমেন্ট হইতে পারে, ঠিক আছে। এখন প্রত্যেকটা সেকেন্ডের দাম, অ্যাডমিশন লাইফে প্রত্যেকটা সেকেন্ডের দাম। এখন তুমি তোমার স্বাস্থ্যের দিকে নজর দিবা। আমি জানি তোমার হচ্ছে মেন্টাল হেলথ 12টা বাজে আছে, আমি যতই বক বক করি স্ট্রং থাকতে হবে, আমিও জানি যে এই সময় 12টা বাজে থাকে, তোমার হেলথ 12টা বাজে রয়েছে, ঘুমের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু এগুলো মেনে নিতে হবে, ঠিক আছে। যত আমার পক্ষ থেকে বা তোমার পক্ষ থেকে যতটুকু সম্ভব করা ততটুকুই করতে হবে। এরপরে হচ্ছে প্র্যাকটিস আর হ্যান্ড ক্যালকুলেশন। আগেই বলছি প্যাটার্ন ধরতে হবে, প্যাটার্ন ধরার পরে এই প্র্যাকটিসটা খুব বেশি করতে হবে। তুমি যত যাই কিছু করো না কেন, তুমি এতগুলো পরীক্ষা দেওয়ার পরে অবশ্যই তুমি বুঝতে পারছো যে তোমার প্র্যাকটিস যদি ফ্লুয়েন্ট হইতো, তোমার অ্যান্সার পেপারটাও কিন্তু খুব ফ্লুয়েন্টভাবেই হইতো। তার মানে দিন শেষে তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর যেহেতু ক্যালকুলেটর নাই, তোমার হ্যান্ড ক্যালকুলেশনের প্রতি জোর দিতে হবে। অলমোস্টই দেখবা যে থিওরিটিক্যাল যে অবজেক্টিভগুলো সবাই ক্যালকুলেট করতেছে, সবাই দিচ্ছে উত্তর, কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনে গিয়ে সবাই আটকে যাচ্ছে। এই পার্টটা, এই যে হ্যান্ড ক্যালকুলেশনের পার্ট, এই হ্যান্ড ক্যালকুলেশনের পার্ট তোমার জন্য ট্রাম্প কার্ড। সবসময় মাথায় রাখবা, হ্যান্ড ক্যালকুলেশনের পার্ট তোমার জন্য ট্রাম্প কার্ড। তুমি যত বেশি হ্যান্ড ক্যালকুলেশন পারবা, থিওরি তো তুমি পড়ছোই, হ্যান্ড ক্যালকুলেশন তোমার এক্সট্রা। এগুলো তোমার পজিশন কতটুকু সামনে আগাবে তত ডিপেন্ড করবে তোমার হ্যান্ড ক্যালকুলেশনের উপর। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে যে তোমার সব কিছুর পরে বলো ভাইয়া কাট মার্কস কত হইতে পারে, ঠিক আছে। কাট মার্কস এটা প্রত্যেকটা পরীক্ষার আগে পরে বলা হয় কাট মার্কস কত। এখন কথা হচ্ছে বাই চান্স আমি বললাম এখানে কাট মার্কস 65 থেকে 70%, ঠিক আছে, দিলাম 65 থেকে 70% বললাম, অ্যানালাইসিস করে বললাম, কিন্তু প্রশ্নটাও দিছে অনেক ইজি, প্রশ্নটা দিছে এক্সপেকটেশনের থেকে ইজি, কাট মার্ক হয়ে গেল অ্যারাউন্ড 75 থেকে 80%, যেটা আদৌ হয় না। তো আমি বলে দিলাম, ঠিক আছে, সাবধান করতেছি, ইজি হয়েছে কোশ্চেন 75 থেকে তোমার 80% হচ্ছে কাট মার্ক চলে গেছে। তুমি কি করলা, তুমি তো হচ্ছে 65 থেকে 70% অ্যান্সার করে ফেলাইছো, তুমি আর অ্যান্সার না করলে দরকার নেই, কি হয়ে গেল, একটা কট খেয়ে গেল। সো এরকম কট খাওয়ার জন্য তুমি ওই যে 30 সেকেন্ড রিভিশন দিচ্ছ, তুমি প্রথম 30 সেকেন্ড দেখতেছো কোনটাও তুমি অ্যান্সার করবা, তখনই তোমার বোঝা উচিত যে হ্যাঁ আমার কোশ্চেনটা মিডিয়াম হয়েছে, ইজি হয়েছে না হার্ড হয়েছে। ওই ওয়াইজ তুমি যতটুকু তোমার পক্ষে সম্ভব রাইট অ্যান্সার দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে। আনলেস এরকম যদি হয় যে 50-50 চান্স, যে একটা অবজেক্টিভ আমার মনে হচ্ছে 50% এটা হইতে পারে, এবং তোমার এক্সপেকটেশনের থেকে বা তোমার ক্যালকুলেশনের থেকে তুমি অনেক কম দাগাইছো, সেই ক্ষেত্রে তুমি একটুখানি রিস্ক নিতে পারো, ঠিক আছে, যে দেখি কি হয়, ডু অর ডাই ম্যাচ যেহেতু। কিন্তু যদি এরকম হয় যে না আমি 20% ঠিক আছে, যে 20% হইতে পারে বাট 80% না হওয়ার চান্স আছে, এই টাইমে আমার সাজেশন থাকবে না দাগানোটাই বেটার, ঠিক আছে। অ্যাডমিশনে লাক ফেভার করে, আমি জানি লাক একটা বড় ভাইটাল ইস্যু, কিন্তু এই লাকটারে কিভাবে ইউজ করতে হবে এটাও তোমার জানতে হবে, ঠিক আছে। লাকটা কোন জায়গায় কিভাবে কাজে লাগাচ্ছি এটাও তোমার বুঝতে হবে। এরপরে যত কথা বলি দিন শেষে তোমার একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তুমি যে প্র্যাকটিসটা করতেছে এটা এনাফ নাকি এটা জানতে হবে। সব কিছুর জন্য দেখো আমাদের কিন্তু হাজি দানেশের জন্য অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে। সো বাকির যে দিনগুলা তোমার এই কোর্সে আমরা কি করছি দেখো, আমরা এক্সক্লুসিভ কোশ্চেন ব্যাংক সলভিং, এক্সট্রা কোনো কিছু দেই নাই, ঠিক আছে, কোনো বক নাই, আসছি প্রশ্ন উত্তর বলছি, সলিউশন দেখাইছি, প্রসেস দেখাইছি, যেটা যেটা দরকার ওটা বলে দিছি, ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সাম, এখানে এক্সামের ব্যবস্থা আছে, তোমাদের অ্যানালাইসিস বুকের এখানে ব্যবস্থা আছে, ঠিক আছে। কোর্স ম্যাটেরিয়াল যা যা লিখতেছি সব কিছু তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে আমাদের এই
প্রোগ্রামের মেইন ফোকাসটাই হচ্ছে যে এখানে তোমাদেরকে হাজি দানেশ ক্র্যাকের জন্য যা যা দরকার সব কিছু দিয়ে দেওয়া। এবং এখানে যে মানুষগুলো দেখতে পারতেছো কমন চেহারা, এরা কিন্তু সবাই নিজেদের ফিল্ডে যারা জানে কিভাবে পোলাপানদের ক্র্যাক করাইতে হয়, ঠিক আছে, তারা নিজেরাও করে আসছে, তারা নিজেরাও জানে যে তোমাদেরকে কিভাবে কাজ করলে তোমাদের জন্য এটা বেটার ইম্প্যাক্ট হবে। সো এই যে কথাগুলো বললাম এগুলো মাথায় রাখবা যে কিভাবে করতে হবে, এবং অবশ্যই দিন শেষে এটাই মনে রাখবা যে হার্ড ওয়ার্কিংয়ের দায়িত্ব তোমার, দেয়ার মালিক আল্লাহর, ঠিক আছে। তুমি তোমার সাইড হার্ড ওয়ার্কিংয়ে যাতে কোনো রকম গাফিলতি না থাকে, পরীক্ষা দিয়ে যাতে কখনো মনে না হয় যে ইস আরেকটু পড়লে মনে হয়ে যাইতো এটা। যখনই মনে লাগবে এরকম, তখনই দেখবা তোমার যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা কমে যাচ্ছে, ঠিক আছে, গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। যেই পরীক্ষা দেওয়ার পর মনে হবে যে যা দিছি আল্লাহ ভরসা, এর থেকে বেশি হয়তোবা আমার পক্ষে দেওয়া পসিবল ছিল না, ঠিক আছে, তার মানে তুমি মনে রাখবা তুমি যতটুকু হার্ড ওয়ার্কিং করছো দিস ইজ এনাফ ফর ইউ, ঠিক আছে। দেখা হচ্ছে ইনশাল্লাহ, ভালো মতো পরীক্ষা দাও, পড়াশোনা করো, স্বাস্থ্যের যত্ন নাও, দেখা হবে। আসসালামু আলাইকুম।